মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। ওহে অর্জুনের সারথি। মন্টু গিয়ে ঢোকে ভদ্রলোকের ঘরে। এসো আমার কাছে এসো, তোমাকে কিছু জিনিস দেখাই। মন্টু খাটের পাশে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলেন ভদ্রলোক, এটা কি? একটা তামার পয়সা। কোথাকার? মন্টু পয়সার গায়ে লেখাটা পড়তে চেষ্টা করেও পারল না। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের অনেক মণিমাণিক্যের একটি মানিক সত্যজিৎ রায়, তাঁর লেখা ছোট গল্প থেকে আজকের নিবেদন অতিথি। গল্প পাঠে প্রসূন দাস, প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। মন্টু কদিন থেকেই শুনেছে তার মা বাবার মধ্যে কথা হচ্ছে দাদুকে নিয়ে। মন্টুর ছোট দাদু, মার ছোট মামা। দাদুর চিঠিটা যখন আসে তখন মন্টু বাড়ি ছিল। মা চিঠি পড়ে প্রথমে আপন মনে বললেন, বোঝো ব্যাপার। তারপর বাবাকে ডেকে বললেন, ওগো শুনছো? বাবা বারান্দায় বসে মুচির জুতো মেরামত করা দেখছিলেন। মুখ না তুলেই বললেন, বলো। মা চিঠি হাতে বেরিয়ে এসে বললেন, মামা আসছেন। মামা? আমার ছোট মামা গো। বাবার ঘাড় ঘুরে ভুরু কপালে উঠে গেল। বলো কি, তিনি বেঁচে আছেন? এই তো চিঠি। মামার যে চিঠি লেখার মতন বিদ্যে আছে সেটাই তো জানতাম না। বাবা আরাম কেদারার হাতল থেকে চশমাটা তুলে পরে নিয়ে মার দিকে হাত বাড়িয়ে দিলেন। কই দেখি। এক পাতার চিঠিটা পড়ে বাবাও বললেন, বোঝো। মা ততক্ষণে মোড়ায় বসে পড়েছেন। একটা খটকা লেগেছে দুজনেরই, সেটা বেশ বুঝতে পারছে মন্টু। বাবাই প্রশ্নটা করলেন, আমাদের ঠিকানা পেলেন কোথায় বলো তো? আর ওর ভাগ্নির যে সুরেশ বোস বলে একজনের সঙ্গে বিয়ে হয়েছে, আর তারা যেই মামুদপুরে থাকে সেটাই বা। মা একটুক্ষণ ভুরু কুঁচকে থেকে বললেন, শীতল মামা আছেন তো, তার কাছেই জেনেছেন হয়তো। শীতল মামা? আহ, তোমার আবার কিছু মনে থাকে না? মামাদের পড়শি ছিলেন নীলকণ্ঠপুরে। কত যাতায়াত ছিল আমাদের বাড়িতে, তুমিও তো দেখেছ। বাজি ফেলে 56টা রাজভোগ খেলেন আমাদের বিয়েতে, সেই নিয়ে কত হাসাহাসি। হ্যাঁ 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 হ্যাঁ। ছোট মামার সঙ্গে তো খুব মিতালি ছিল। গোড়ার দিকে মামা যে চিঠি দিতেন সে তো শুনেছি শীতল মামাকেই। এ বাড়িতেও তো এসেছেন না শীতল বাবু? বাহ, আসেননি? রানুর বিয়েতেই তো এলেন। হ্যাঁ ঠিক 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 ঠিক। কিন্তু তোমার ছোট মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছেন। তাই তো জানতাম। তিনি আবার হঠাৎ আমার এখানে আসছেন কেন সেটা তো বুঝলাম না। মন্টুর বাবা একটু ভেবে বললেন, অবশ্যই আসতেই যদি হয় তো তোমার কাছে ছাড়া আর কার কাছে আসবেন বলো? তোমার বাপ মা, বড় মামা, বড় মামি সব পরলোকে। বড় মামার ছেলে কানাডা, মেয়ে সিঙ্গাপুর। তুমি ছাড়া তার আর আছে কে? তা তো বুঝলাম, কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি তাকে মামা বলে চিনব কি করে? মামা যখন বাড়ি ছেড়ে চলে যান তখন আমার বয়স 2 বছর, আর ওনার 16 কি 17। ওর ছবি একখানা আছে না তোমার সেই পুরনো অ্যালবামে? তোমার যা কথা! সে চেহারা আর এখনকার চেহারা। তখন মামার বয়স 15 আর এখন 60। সত্যি খুব মুশকিলে পড়া গেল। ঘর তো একখানা বাড়তি আছে, বিনুর ঘর, কিন্তু কি খায় না খায় কিচ্ছু জানা নেই। খাবে আবার কি? আমরা যা খাবো তাই খাবে। আমরা যা খাবো মানে কি? যদি সাধু হয়ে থাকে তাহলে তো নিরামিষ খাবে। সে তো আরো ঝক্কি, 5 রকম পদের কমে হবে না তার। চিঠির ভাষা দেখে তো সাধু বলে মনে হয় না, দিব্যি আমাদের মতোই লেখা।
ইংরেজিতে তারিখ লিখেছে, ইংরেজি কথা ব্যবহার করেছে, এই তো আননেসেসারি। নিজের ঠিকানা তো দেয়নি। তা দেয়নি, আর সোমবারেই আসছেন বলে লিখেছেন। মা বাবা দুজনেই খুব ভাবনায় পড়েছেন বলে মনে হলো মন্টুর। সত্যি, যে মামাকে কেউ কোনোদিন চোখেই দেখেনি তাকে তো মামা বলে মনে করাই মুশকিল। মন্টু এই দাদুর কথা বড়জোর একবার কি দুবার শুনেছে। স্কুলে পড়া শেষ হবার আগেই দাদু বাড়ি ছেড়ে চলে যায়। তারপর এই ৪৫ বছরের গোড়ার কয়েকটা বছরের পর তার আর কোনো খবর পাওয়া যায়নি। মা বলতেন তিনি নিশ্চয়ই মরে গেছেন। মন্টুর দু একবার মনে হয়েছে দাদু যদি হঠাৎ একদিন ফিরে আসেন তাহলে বেশ হয়, কিন্তু তারপরই মনে হয়েছে সেরকম শুধু গল্পেই শোনা যায়। তাও গল্পে ঘর পালানোর লোক অনেকদিন পরে ফিরে এলে তাকে চেনবার লোক থাকে, এখানে তাও নেই। দাদু এলো কি সাধু সেজে অন্য লোক এলো তাও বলার জো নেই। দাদু অবশ্যই লিখেছেন বেশি দিন থাকবেন না, দিন 10। বাংলাদেশের ছোট মফস্বল শহরেই দাদুর ছেলেবেলা কেটেছে। সেই বাংলাদেশ দেখার ইচ্ছে হয়েছে দাদুর। নিজের দেশ নীলকণ্ঠপুরে তো যাওয়া যায় না, কারণ এখন আর সেখানে কেউ নেই, তাই মামুদপুরেই আসতে চান। তাও এখানে একজন ভাগ্নি আছে তো। মন্টুর বাবা এখানে ওকালতি করেন। মন্টুর দিদির বিয়ে হয়ে গেছে, সে থাকে রিষড়ায়। দাদা কানপুরে হস্টেলে থেকে পড়ে আইআইটিতে। রবিবারের মধ্যে মা সব ব্যবস্থা করে ফেললেন। দোতলার পশ্চিমের ঘরের খাটে নতুন বিছানার চাদর, বালিশের ওয়াড়, দাদুর জন্য সাবান, তোয়ালে, গামছা সবই এসে গেল। ট্রেন আসবে সকালে। দাদু নিজেই সুরেশ বোসের বাড়ি কোথায় জিজ্ঞেস করে সাইকেল রিক্সা নিয়ে চলে আসবে। তারপর যা থাকে কপালে। বাবা আজই সকালে বলেছেন, মামা হোক আর না হোক, লোকটা যদি সভ্যভব্য মিশুকে হয় তাহলে একরকম চলে যাবে, না হলে এই 10টা দিন একবারে হুজ্জুতের এক শেষ। ভাল লাগে না বাবু, সাপ না ব্যাং না বিচ্ছু কিছু জানা নেই। এখন সামলাও ঝক্কি, ঠিকানাও দিল না লোকটা। তাহলে না হয় কোনো একটা ছুতোয় না করে দেওয়া যেত, এ যেন একেবারে পণ করে ঘাড়ে এসে চাপা। মন্টুর মনের ভাব কিন্তু অন্যরকম। তাদের বাড়িতে অনেকদিন কেউ এসে থাকেনি। এখন তার গ্রীষ্মের ছুটি, সারাটা দিন সে বাড়িতেই থাকে। খেলার সাথীর অভাব নেই, শিলু, অনিশ, রথিন, ছোটকা। কিন্তু বাড়িতে একজন বাড়তি লোকের মজাটাই আলাদা। সারাক্ষণ শুধু মা আর বাবাকে দেখতে কি ভালো লাগে, আর দাদু কি দাদু নয়, মজাটাও কি কম। এ যেন একটা রহস্য অ্যাডভেঞ্চার। যদি দাদু না হয়, যদি কোনো বদ মতলবে দুষ্টু লোক আসে, আর সেটা যদি মন্টু ধরে দিতে পারে, তাহলে তো দারুণ ব্যাপার হবে। সোমবার সকাল 10:30 থেকে সদর দরজার বাইরে ঘোরাঘুরি করার পর 11:15টার সময় মন্টু দেখল একটা সাইকেল রিক্সা আসছে তাদের বাড়ির দিকে। গাড়িতে একজন লোক, তার হাতে একটা মিষ্টির হাঁড়ি, আর পায়ের কাছে একটা চামড়া সুটকেস। লোকটা সুটকেসের উপর একটা পা তুলে দিয়েছে। ইনি সাধু নন, অন্তত সাধুর মতো পোশাক পরেন না। ধুতি পাঞ্জাবিও নয়, প্যান্ট শার্ট। মা বলেছিলেন বয়স 60-এর ওপর, কিন্তু বেশি বুড়িয়ে যাননি। মাথার চুলও বেশি পাকেনি। চোখে চশমা আছে, তবে পাওয়ার খুব বেশি নয়। রিক্সাকে ভাড়া চুকিয়ে দিয়ে বাক্স মাটিতে নামিয়ে রেখে ভদ্রলোক মন্টুর দিকে ফিরে দেখে বললেন, তুমি কে? দাড়ি গোপ নেই, নাকটা চোখা, চোখ দুটো ছোট হলেও উজ্জ্বল। মন্টু সুটকেসটা হাতে তুলে নিয়ে বলল, আমার নাম সাত্তকী বোস। অর্জুনের সারথি? না না না, সুরেশ বোসের পুত্র। এই ভারী সুটকেস বইতে পারবে তুমি?
এতে বই আছে কিন্তু। পারবো। তবে চলো। ভিতরের বারান্দায় উঠতে মা এগিয়ে এসে প্রণাম করলেন ভদ্রলোককে। ভদ্রলোক মিষ্টির হাঁড়িটা মার হাতে দিয়ে বললেন, তোমার নাম সুহাসিনী তো? তোমার স্বামী তো উকিল, সে বোধহয় কাজে বেরিয়েছে। এইভাবে এসে পড়লাম, কিন্তু খুব কিন্তু বোধ করছিলাম। যেন শেষে মনে হলো দিন দশেক হয়তো এই বুড়োকে বরদাস্ত করতে হবে তোমাদের, খুব একটা অসুবিধা হবে না। তাছাড়া শীতলদা তোমাদের এত প্রশংসা করলেন, কিন্তু বুঝতে তো পারি আমি যে সত্যিই তোমার মামা তার তো কোনো প্রমাণ নেই। কাজে সেদিক দিয়ে আমি কিছু দাবিও করব না। একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্য, এইটাই ভেবে নিতে হবে তোমাদের। মন্টু লক্ষ্য করছিল যে মা মাঝে মাঝে আর চোখে দেখছেন ভদ্রলোকের দিকে। এবার বললেন, আপনি চান টান করবেন তো? খুব বেশি অসুবিধা যদি না হয়। না না, অসুবিধে কেন? মন্টু, এনাকে দোতলায় নিয়ে গিয়ে দেখিয়ে দাও চানের ঘরটা। আর আপনি কি খান টান সে তো জানা নেই, তাই আমি সর্বভোগ, যা দেবে তাই খুশি মনে খাবো, কথাটা বাড়িয়ে বলছি না। দোতলায় উঠতে উঠতে ভদ্রলোক জিজ্ঞেস করলেন মন্টুকে, তুমি স্কুলে পড়ো? হ্যাঁ, সত্যভামা হাই স্কুল, ক্লাস 7। মন্টু একটা কথা না জিজ্ঞেস করে পারল না। আপনি বুঝি সাধু নন? সাধু? মা বলছিলেন আপনি সাধু হয়ে গেছেন। সাধুটা তো অনেক কালের কথা ভাই। যখন প্রথম বাড়ি থেকে বেরোই তখন গেলাম হরিদ্বার। বাড়িতে ভালো লাগতো না, তো বেরিয়ে পড়লাম। একজন সাধুর কাছে গিয়ে ছিলাম বটে কিছুদিন, ঋষিকেশ। তারপর সেখানেও আর বেশি ভাল লাগলো না, তাই বেরিয়ে পড়লাম। তারপর সাধু ঠাধুর কাছে আর যাইনি। দুপুরে খাবার যা ছিল সেটা ভদ্রলোক সত্যিই বেশ চেঁচে পুছে খেলেন। আমিষে কোনো আপত্তি নেই, মাছ ডিম দুই খেলেন। মন্টুর মনে হলো মা একটু নিশ্চিন্ত হয়েছেন। মন্টুর যদিও ভদ্রলোককে দাদু বলতে ইচ্ছে করছিল। সে লক্ষ্য করল মা একবারও মামা বললেন না। যখন দইয়ের প্লেটটা পাতে তুলছেন ভদ্রলোক, তখন যেন কতকটা কথা বলার জন্যই মা বললেন, বাংলা রান্না অনেকদিন খাওয়া হয়নি বোধহয়। গত দুদিনে কলকাতায় খেয়েছি, তার আগে কতদিন খাইনি বললে বিশ্বাস করবে না। মা আর কিছু বললেন না। মন্টুর ইচ্ছে হচ্ছিল যে জিজ্ঞেস করে, বাংলা রান্না খাননি কেন? কোথায় ছিলেন আপনি এতদিন? কিন্তু শেষ পর্যন্ত সেটা আর জিজ্ঞেস করল না। ভদ্রলোক যদি ধাপ্পাবাজ হয়ে থাকেন, তাহলে তাকে গুল মারার সুযোগ দেওয়াটা কোনো কাজের কথা নয়। উনি নিজে যদি বলতে চান তো বলুন, কিন্তু উনি নিজেও কিছু বললেন না। 40 বছরের উপর যে লোক নিরুদ্দেশ ছিল, তার তো অনেক কিছু বলার থাকা উচিত। তাহলে এ লোক এত চুপচাপ কেন? বাবার গাড়ি দেওয়ার যখন পেল মন্টু, তখন সে দোতলায়। সে দেখেছে ভদ্রলোক তখন হাতে একটা বই নিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম করছেন। তার আগে মন্টু আধ ঘন্টা কাটিয়েছে ভদ্রলোকের সঙ্গে। সে ঘরের বাইরে ঘুরঘুর করছে দেখে ভদ্রলোক নিজেই তাকে ডাকেন, ও হে অর্জুনের সারথি। মন্টু গিয়ে ঢোকে ভদ্রলোকের ঘরে। এসো, আমার কাছে এসো, তোমাকে কিছু জিনিস দেখাই। মন্টু খাটের পাশে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলেন ভদ্রলোক, এটা কি? একটা তামার পয়সা। কোথাকার? মন্টু পয়সার গায়ে লেখাটা পড়তে চেষ্টা করেও পারল না। এটাকে বলে লেপটা, গ্রিস দেশের পয়সা। আর এটাও মন্টু বলতে পারল না। এটা তুর্কির পয়সা, 1 কুরু। আর এটা রোমানিয়ার পয়সা, একে বলে বনি। এটা ইরাকের ফেল। এছাড়া আরও 10 দেশে 10 রকম পয়সা মন্টুকে দেখালেন ভদ্রলোক।
তার একটাও মন্টু আগে কখনো দেখেওনি, তার নামও শোনেনি। এগুলো সব তোমার জন্য। মন্টু অবাক। ভদ্রলোক বলেন কি? অনিশের কাকাও পয়সা জমান। উনি মন্টুকে বুঝিয়েছেন যারা এই কাজটা করে তাদের বলে নিউমিসম্যাটিস্টস, কিন্তু অনিশের কাকার মোটেই এত রকম পয়সা নেই, সেটা মন্টু জানে। আমি তো জানতাম যেখানে যাচ্ছি সেখানে আমার একজন নাতি আছে, তার জন্য এনেছি এসব পয়সা। মন্টু মহা ফুর্তিতে পয়সাগুলো নিয়ে নিচে নেমে এলো মাকে দেখাতে। ঘরে ঢুকতে গিয়ে বাবার গলা পেয়ে সে থেমে গেল। এই লোকটার বিষয়ে কথা বলছেন বাবা। 10 দিনটা বাড়াবাড়ি। ওকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে আমাদের মনে সন্দেহ আছে। অতিরিক্ত খাতির না করলে ভদ্রলোক আপনিই মানে মানে বিদায় নেবেন, আর কোনো রকম রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। আজ সুধীরের সঙ্গে কথা বলছিলাম, সেও অ্যাডভাইস দিল আলমারি টালমারিগুলো সব ভালো করে বন্ধ করে রাখবে। মন্টু তো আর সবসময় পাহারা দেবে না, তার বন্ধু বান্ধব আছে, খেলাধুলো আছে, আমি কাজে বেরিয়ে যাব, বাড়িতে তুমি আর সদাশিব। সদাশিব কাজ না থাকলেই ঘুমোয়, তুমিও যে দুপুরে ঘুমোও না তা তো নয়। একটা কথা তোমায় বলি। কি? এনার সঙ্গে কিন্তু মায়ের আদল আছে। তোমার তাই মনে হলো? সেই রকম টিকলো নাক, চোখের চাউনিও যেন সেই রকম। আহা, আমি তো বলছি না ইনি তোমার মামা নন, কিন্তু মামার লোকটি কেমন তা তো কিছুই জানি না আমরা। লেখাপড়া করেননি, কোনো ডিসিপ্লিন নেই, ছন্ন ছাড়া জীবন। আমার মোটেই ভালো লাগছে না ব্যাপারটা। বাবার কথা থামলে পর মন্টু ঘরে ঢুকল। এই ঘন্টা কয়েকের মধ্যেই মন্টুর ভদ্রলোককে বেশ ভালো লেগে গেছে। বাবার কথাগুলো সে পছন্দ করেনি। হয়তো পয়সাগুলো দেখলে বাবার মনটা ভদ্রলোকের প্রতি একটু নরম হবে। এই কয়েন উনি দিলেন? হ্যাঁ। উনি কি এসব জায়গায় গেছেন বলে বললেন নাকি? না, তা বলেননি। তাও ভালো। এই জিনিস কলকাতায় কিনতে পাওয়া যায়, চৌরঙ্গিতে দোকান আছে। 4:30 নাগাদ দোতলা থেকে নেমে এলেন ভদ্রলোক। তারপরেই বাবার সঙ্গে আলাপ হলো। আপনার ছেলের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে। হ্যাঁ, ও তাই বলছিল। মায়ের মতো বাবাও ঘন ঘন দৃষ্টি দিচ্ছেন ভদ্রলোকের দিকে। আমি দেখেছি কম বয়সী ছেলেদের সঙ্গে আমার খুব চট করে ভাব হয়ে যায়। ভবগুরুদের বোধহয় ওরাই সবচেয়ে ভালো বোঝে। আপনি বুঝি সারা জীবনই ঘুরেছেন? তা করেছি, এক জায়গায় বসে থাকা হাতে ছিল না আমার। আমরা আবার গুছানো জীবনটাই বুঝি। উদ্দেশ্য হারাভাবে ঘোরাঘুরি আমাদের পোষায় না। রোজগার আছে, সংসারের দায়িত্ব আছে, সন্তান পালন আছে। আপনি তো বিয়ে করেননি? না। ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন, সুহাসিনীর প্রতি মনে নেই। ওর এক প্রমাতামহ আমার এক দাদু, তারও ঠিক এই প্রবৃত্তি ছিল। উনি 13 বছর বয়সে ঘর ছাড়া হন। আমি তো অল্প দিনের জন্য হলেও ফিরেছি, উনি আর একেবারেই ফেরেননি। মন্টু দেখল বাবা মার দিকে ফিরলেন। এটা জানতে তুমি? জানলেও এখন আর মনে নেই। মন্টুর বন্ধুরা কদিন থেকে শুনছে যে সোমবার তার এক দাদু আসবে, যাকে দাদু বলে চেনার কোনো উপায় নেই। তারা ভারী কৌতূহলী হয়ে এলো সেই দাদুকে দেখতে। 4-5টি 10-12 বছরের ছেলেকে একসঙ্গে দেখে দাদুও খুব খুশি। সবাইকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন লাঠি হাতে নিয়ে। মিত্তিরদের বাড়ি পেরিয়ে মাঠটার একধারে কদম গাছটার তলায় বসে দাদু বললেন, তুয়ারে কাদের বলে জানো? সকলেই মাথা নেড়ে না বলল। দাদু বললেন, সাহারা মরুভূমি জানো তো? সেই সাহারায় তুয়ারেগ বলে একরকম যাযাবর জাতি বাস করে। দরকার হলে তারা দস্যুবৃত্তি করে। সেই তুয়ারেগের কবলে পড়ে একজন লোক কিভাবে রক্ষা পেয়েছিল বুদ্ধির জোরে, সেই গল্প বলি তোমাদের। দাদুর গল্প ছেলের দল মন্ত্রমুগ্ধের মতো শুনল।
মন্টু পরে মাকে বলেছিল, এমন গল্প ঠিক মনে হয় সবকিছু চোখের সামনে দেখছি। বাবা কাছেই ছিলেন, বললেন, গল্পের বই পড়ার বাতিক আছে বুঝি ভদ্রলোকের? কোনো এক ইংরেজি পত্রিকায় এ ধরনের একটা গল্প পড়েছি বলে মনে হচ্ছে। মন্টু বলেছিল ভদ্রলোকের সুটকেসে বই আছে সেটা সে জানে, তবে গল্পের বই কিনা তা জানে না। 3 দিন 3 রাত চলে এইভাবে। বাড়ির কোনো কিছু চুরি হলো না, ভদ্রলোক কোনো উৎপাত করলেন না, যা দেওয়া হলো তাই তৃপ্তি করে খেলেন, কোনো বাড়তি আবদার করলেন না, কোনো বিষয়ে অভিযোগ করলেন না। এ কদিনে বাবার বেশ কয়েকজন উকিল বন্ধু এসেছে মন্টুদের বাড়িতে। এমনিতে বেশি আসে না। মন্টু জানে তারা এই দাদু কি দাদু নয় বুড়োকেই দেখতে এসেছে। মা বাবাকে দেখে মনে হয় তারা মোটামুটি বুড়োকে মেনেই নিয়েছেন। বাবাকে তো একদিন বলতেই শুনেছে মন্টু, লোকটা সাদা সিধে, এটা বলতেই হবে। বেশি গায়ে পড়ার চেয়ে এই ভালো। তবে এরকম মানুষের বেঁচে থেকে কি লাভ জানি না। আসলে বাড়ি ছেড়ে পালানোর মানে বোঝো তো? দায়িত্ব এড়ানো। এরা পরাশ্রয়ী জীব, সারা জীবনটাই হয়তো এর ওর ঘাড়ে ভর করে কাটিয়েছে। মন্টু একবার ছোট দাদু বলে ডেকে ফেলেছিল ভদ্রলোককে। তাতে তিনি শুধু মৃদু হেসে তার দিকে চেয়েছিলেন, কিছু বলেননি। মা কিন্তু মামা বলে ডাকেননি একবারও। মন্টু সে কথা বলাতে মা বলেছেন, তাতে ভদ্রলোক খুব একটা দুঃখ পাচ্ছেন বলে তো মনে হয় না। আর মামা বলে যে ডাকবো, তারপর যদি বেরোয় মামা নন, তাহলে কি অপ্রস্তুতের ব্যাপার বলতো। 4 দিনের দিন ভদ্রলোক বললেন, আজ একটু বেরোবো। নীলকণ্ঠপুর বাস যায় না? তা যায়, ওই বাজার থেকে 1 ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে। তাহলে ভাবছি ওই জন্মস্থানটা একবার দেখে আসবো। ফিরতে বেশি বিকেল হয়ে যাবে। খেয়ে যাবেন তো? না না না, সকাল সকাল বেরিয়ে পড়লেই ভালো। ওখানে হোটেলে কোথাও খেয়ে নেবো, ওর জন্য কোনো চিন্তা করো না। 9টার মধ্যেই ভদ্রলোক বেরিয়ে পড়লেন। দুপুরে মন্টু আর লোভ সামলাতে পারল না। ভদ্রলোকের ঘর খালি। ওর সুটকেসটায় কি বই আছে সেটা দেখার শখ অনেক দিন থেকেই। বাবা নেই, মা একতলায় বিশ্রাম করছেন। মন্টু গিয়ে ঢুকলো ভদ্রলোকের ঘরে। সুটকেসের তালা নেই। চুরির ভয়টা নেই ভদ্রলোকের, সেটা বোঝাই যাচ্ছে। মন্টু সুটকেসের ডালাটা তুলল, কিন্তু কোথায় বই? বই তো নেই। খাতা, খান্ত্রিশেক নানা রকমের খাতা, তার মধ্যে 10-12টা বাঁধিয়ে নেওয়া হয়েছে। কিন্তু খাতা খুলল মন্টু। পরিষ্কার ঝকঝকে বাংলা হাতের লেখা, পড়তে কোনো অসুবিধে নেই। মন্টু খাটের ওপর উঠল খাতাটা নিয়ে, আর পর মুহূর্তেই নেমে আসতে হলো। তার অজান্তেই মা ওপরে উঠে এসেছেন। এ ঘরে কি হচ্ছে মন্টু? ওনার জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করছো বুঝি? যাও, নিজের ঘরে যাও। পরের জিনিস ঘাঁটতে নেই, নিজের বই পড়ো গিয়ে, যাও। মন্টু সুবোধ বালকের মতো খাট থেকে নেমে এসে সুটকেসে খাতাটা রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। 6টার একটু পরেই ফিরে এলেন ভদ্রলোক। রাত্রিরে খাবার সময় মন্টুর মা বাবাকে বেশ খানিকটা অবাক করে দিয়ে ভদ্রলোক বললেন তিনি কালই ফিরে যাচ্ছেন। তোমাদের আতিথেয়তার তুলনা নেই, কিন্তু আমার পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা পোষায় না। বাবা মা যে খবরটা শুনে অখুশি নন এটা মন্টু জানে, যদিও তার নিজের মনটা খারাপ হয়ে গেছে। বাবা বললেন, আপনি কি কলকাতায় যাবেন এখান থেকে? হ্যাঁ, তবে সেও বেশি দিনের জন্য নয়। সেখান থেকে অন্য কোথাও পাড়ি দেব। কারুর গলগ্রহে থাকার আমার অভ্যেস নেই। আমি সেই বাড়ি ছাড়ার পর থেকেই স্বাধীন। গলগ্রহ বলছেন কেন? আমাদের তো কোনো অসুবিধে হচ্ছিল না। খানিকটা যে হচ্ছিল সেটা মন্টু জানে, কারণ সে এর মধ্যে একদিন বাবাকে বলতে শুনেছে যে এই মাগ্গির বাজারে একজন বাড়তি লোকের পিছনে খরচ অনেক।
এবার মন্টু আর বাবা দুজনেই গেল ভদ্রলোককে স্টেশনে পৌঁছতে, বাড়ির গাড়িতে করে। মন্টু জানে যে ট্রেন যখন ছাড়ল তখন অবধি বাবার মনে সন্দেহ আছে যিনি এসে রইলেন এতদিন তিনি সত্যি করেই মন্টুর দাদু কিনা। 7 দিন পর আরেক বৃদ্ধ এসে হাজির হলেন মন্টুদের বাড়িতে। ইনি মন্টুর মায়ের শেতল মামা। একে এর আগে একবারই দেখেছে মন্টু, দিদির বিয়েতে। সে কি শেতল মামা? হঠাৎ কি মনে করে? একটা কর্তব্য সারতে এসেছি রে, একটা নয় দুটো। নইলে এই বুড়ো বয়সে আজকের দিনে এমনি এমনি কেউ প্যাসেঞ্জার ট্রেনে পাড়ি দেয়? দুপুরে খাবো কিন্তু। নিশ্চয়ই খাবেন। কি খেতে মন চায় বলুন, এখানে সব পাওয়া যায়, কলকাতার মতো নয়। দাঁড়া দাঁড়া, আগে কাজগুলো সারি। কাঁধে ঝোলানো থলি থেকে ভদ্রলোক একটা বই বার করলেন। এ বইয়ের নাম শুনিসনি তো? মা বইটা হাতে নিয়ে বললেন, কই না তো। পুলিন তোদের বলেনি সেটা জানি। পুলিন? তোর ছোট মামা যে লোক কাটিয়ে গেল এখানে 5টা দিন, তার নামটাও জানিসনি? এ তারই লেখা বই। তার বই? তোরা কোন রাজ্যে থাকিস? সেদিন কাগজেও তো নাম বেরিয়েছে। এমন আত্মজীবনী বাংলা সাহিত্যে কটা আছে? কিন্তু এই নাম তো ছদ্মনাম। সারা পৃথিবী ঘুরেছে 40 বছর ধরে, অথচ এতটুকু দম্ভ নেই। সারা পৃথিবী? পুলিন রায়ের মতো অত বড় পর্যটক ভারতবর্ষে আর হয়নি। আর সব নিজের রোজগারে ঘোরা। খালাসিগিরি থেকে শুরু করে কুলিগিরি, কাঠের মজুরি, খবরের কাগজ বিক্রি, দোকানদারি, লরির ড্রাইভারি, কোনো কাজ সে বাদ দেয়নি। তার অভিজ্ঞতার কাছে গল্প হার মেনে যায়। সে বাঘের কবলে পড়েছে, সাপের ছোবল খেয়েছে, সাহারায় দস্যুদের হাত থেকে রেহাই পেয়ে এসেছে, জাহাজ ডুবি থেকে সাঁতরে উঠেছে ম্যাডাগাস্কারের ডাঙায়। 39-এ সে ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভেতর দিয়ে বেরিয়ে পড়ে। সে বলে, বাপের বাড়ির মায়া একবার কাটাতে পারলে সারা পৃথিবীটাই হয়ে যায় নিজের ঘর। সাদা কালো, ছোট বড়, জঙ্গলি সভ্য সব এক হয়ে যায়। কিন্তু এসব আমাদের বললেন না কেন? তোদের মতো ঘর কুনো কুপমণ্ডুক কি এসব কথা বিশ্বাস করত? সে আসল কি নকল তাই তোরা ঠিক করতে পারিসনি। তাকে মামা বলে ডাকতে পারিসনি। আর এত কথা সে বলতে যাবে তোদের? ইস, আবার ডেকে আনা যায় না মামাকে? পাখি উড়ে গেছে। বললে বলির দ্বীপটা দেখা হয়নি, সেখানে যাবার চেষ্টা করবে। এই বইটা তোদের দিয়ে গেছে। তোদের ঠিক দেয়নি, দিয়েছে দাদুকে। বললে ওর মনটা এখনো কাঁচা, ওতেই ছাপটা পড়বে ভালো। তবে এর আসল পাগলামোর কথাটা বলিনি এখনো। ওকে পই পই করে বললাম যে আর কটা দিন থেকে যাও, এ বই নির্ঘাত পুরস্কার পাবে। একাডেমি 10,000 টাকা দিচ্ছে আজকাল। সে কিছুতেই শুনলে না। বলে টাকা যদি আসে তো মাহমুদপুরে আমার ভাগ্নিকে দিয়ে দিও। সে খুব যত্ন নিয়েছে আমার। শুধু মুখে বলা না, কাগজে লিখে দিলে। এই না সেই টাকা। মা শীতল মামার হাত থেকে খামটা নিয়ে চোখের জল মুছতে মুছতে ধরা গলায় বললেন, বোঝো ব্যাপার। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প অতিথি। গল্প পাঠে প্রসূন দাস। পুলিন মামার ভূমিকায় ফাল্গুনী চট্টোপাধ্যায়। অন্যান্য ভূমিকায় জীবন সাহা, জয়িত্রী বন্দ্যোপাধ্যায়, রূপম মণ্ডল ও রজত বন্দ্যোপাধ্যায়। মিউজিক শৌভনিক দত্ত। সাউন্ড ডিজাইন সুশান্ত দাস। পোস্টার ও মোশন গ্রাফিক্স অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। পরিচালনা মনীষ ঘোষ। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। সৃজনশীল পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী। শুনছিলেন অতিথি। পরের গল্প 2 বন্ধু।
বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প, দুই বন্ধু। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 1396 সালে, অর্থাৎ ইংরেজির 1989 সালে। শুরু হচ্ছে দুই বন্ধু। মুখ্য ভূমিকায় সৌভিক গুহ সরকার ও শেখর, অন্যান্য ভূমিকায় মির্চি টিম। মহিম বাঁ হাতের কবজি ঘুরিয়ে হাতের ঘড়িটার দিকে এক ঝলক দৃষ্টি দিল। 12টা বাজতে 7। কোয়ার্টজ ঘড়ি, সময় ভুল হবে না। সে কিছুক্ষণ থেকেই তার বুকের ভেতর একটা স্পন্দন অনুভব করছে, যেটা অত্যন্ত স্বাভাবিক। 20 বছর। আজ হলো 1989-এর 7ই অক্টোবর, আর সেটা ছিল 1969-এর 7ই অক্টোবর। 25 বছরে এক পুরুষ হয়, তার থেকে মাত্র 5 বছর কম। কথা হচ্ছে, মহিম তো মনে রেখেছে, কিন্তু প্রতুলের মনে আছে কি? আর 10 মিনিটের মধ্যেই জানা যাবে। মহিমের দৃষ্টি সময় কাটানোর উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরতে থাকে। সে দাঁড়িয়েছে লাইট হাউসের বুকিং কাউন্টারের সামনের জায়গাটায়, যাকে বলে লবি। এখানেই প্রতুলের আসার কথা। মহিমের সামনের দরজার কাঠের ভেতর দিয়ে বাইরের রাস্তা দেখা যাচ্ছে। ওপারে গলির মুখে একটা বইয়ের দোকানের সামনে জটলা। রাস্তায় 4টে বিভিন্ন রঙের অ্যাম্বাসেডর দাঁড়ানো, আর একটা রিক্সা। এবার দরজার ওপরে দৃষ্টি গেল মহিমের। হাতে আঁকা চালু হিন্দি ছবির বিজ্ঞাপন। তাতে সবচেয়ে বেশি চোখে পড়ে যার জোরে ছবি হিট করেছে, সেই চাড়া দেওয়া গোঁফওয়ালা ভিলেন কিশোরীলালকে। মহিম অবশ্যই হিন্দি ছবি দেখে না। আজকাল ভিডিও হওয়াতে সিনেমা দেখাটা একটা ঘরোয়া ব্যাপার হয়ে গেছে। আর সিনেমা হাউসগুলোর যা অবস্থা! মহিম তার বাবার কাছে শুনেছে যে এককালে লাইট হাউস ছিল কলকাতার গর্ব, আর আজ ভাবলে কান্না পায়। বুকিং কাউন্টারের সামনে লোকের রাস্তায় আসা যাওয়া দেখতে দেখতে মহিমের মন চলে গেল অতীতে। তখন মহিমের বয়স 15, আর প্রতুল তার চেয়ে 1 বছরের বড়। সেই বিশেষ দিনটার কথা মহিমের স্পষ্ট মনে আছে। স্কুলের টিফিন টাইম। দুই বন্ধুতে ঘাটের একপাশে জামরুল গাছটার নিচে বসে আলু কাবলি খাচ্ছে। দুজনের ছিল গলায় গলায় ভাব, আর দুজনে ছিল তাদের ক্লাসের সবচেয়ে বড় দুই বন্ধু। কোনো মাস্টারকে তারা তোয়াক্কা করত না, এমনকি অঙ্কের মাস্টার করালি বাবু, যার ভয়ে সারা স্কুলের ছাত্ররা তটস্থ, তাঁর ক্লাসেও মহিম প্রতুলের শয়তানির কোনো কমতি ছিল না। অবশ্যই করালি বাবুর মতো মাস্টার তা সহ্য করবেন কেন? এমন অনেক দিন হয়েছে যে ক্লাসের সব ছেলেরা বসে আছে, কেবল মহিম আর প্রতুল বেঞ্চির ওপর দাঁড়ানো। কিন্তু কি হবে, পরের ক্লাসেই আবার যে কে সেই। তবে বিচ্ছু হলেও দুজনেই ছিল বুদ্ধিমান। ফেল করবে এমন ছেলে নয় তারা। সারা বছর ফাঁকি দিয়েও পরীক্ষায় ছাত্রদের মধ্যে মহিমের স্থান থাকতো মাঝামাঝি, আর প্রতুল নিচের দিকে। প্রতুলের বাবার রেলওয়েতে বদলির চাকরি। 1969-এ তাঁর হুকুম এলো ধানবাদ যাওয়ার। প্রতুলেরও অবশ্যই বাবার সঙ্গে যেতে হবে, ফলে তার বন্ধুর সঙ্গে যোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই নিয়েই দুজনের কথা হচ্ছিল। আবার কবে দেখা হবে কে জানে, বলল প্রতুল। কলকাতার পাট একবার তুলে দিলে ছুটিতেও এখানে আসার চান্স খুব কম। বরং তুই যদি ধানবাদে আসিস তাহলেও দেখা হতে পারে। ধানবাদ আর কে যায় বল? বাবা তো ছুটি হলেই হয় পুরী, না হয় দার্জিলিং। আজ অব্দিও এই নিয়ম পাল্টায়নি। প্রতুল একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর কিছুক্ষণ ঘাসের দিকে চেয়ে থেকে বলল, তুই বড় হয়ে কি করবি ঠিক করেছিস?
মহিম মাথা নাড়ল। সেসব এখন ভাবতে যাব কেন, ঢের সময় আছে। বাবা তো ডাক্তার, উনি অবশ্যই খুশি হবেন আমিও যদি ডাক্তার হই। কিন্তু আমার ইচ্ছে নেই। তুই কিছু ঠিক করেছিস? না। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর প্রতুলই কথাটা পারল। শোন, একটা ব্যাপার করলে কেমন হয়? কি ব্যাপার? আমরা তো বন্ধু, সেই বন্ধুত্বের একটা পরীক্ষার কথা বলছিলাম। পরীক্ষা মানে? কি আবোল তাবোল বকছিস? আবোল তাবোল নয়, বলল প্রতুল। আমি গল্পে পড়েছি এরকম হয়। কি হয়? ছাড়াছাড়ির মুখে দুজন দুজনকে কথা দেয় যে 1 বছর পর অমুক দিন অমুক সময় অমুক জায়গায় আবার মিট করবে। মহিম ব্যাপারটা বুঝল, একটু ভেবে বলল, ঠিক হ্যাঁ, আমার আপত্তি নেই। তবে কদিন পরে মিট করব সেই হচ্ছে কথা। ধর 20 বছর। আজ হলো 7ই অক্টোবর 1969। আমরা মিট করব 7ই অক্টোবর 1989। কখন? যদি দুপুর 12টা হয়। বেশ, কিন্তু কোথায়? এমন জায়গা হওয়া উচিত যেটা আমরা দুজনেই খুব ভালো করে চিনি। সিনেমা হাউস হলে কেমন হয়? আমরা দুজনেই একসঙ্গে এত ছবি দেখেছি। ভেরি গুড। লাইট হাউস, যেখানে টিকিট বিক্রি করে তার সামনে। তাই কথা রইল। দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল। এই 20 বছরে কত কি ঘটবে তার ঠিক নেই, কিন্তু যাই ঘটুক না কেন মহিম আর প্রতুল মিট করবে যে বছর, যে তারিখ, যে সময় ঠিক হয়েছে, সেই বছর, সেই তারিখে, সেই সময়। মহিমের সন্দেহ হয়েছিল সে ব্যাপারটা এত দিন মনে রাখতে পারবে কিনা, কিন্তু আশ্চর্য, এই 20 বছরে একদিনের জন্যও সে চুক্তির কথাটা ভোলেনি। প্রতুল চলে যাবার পর হয়তো বন্ধুর অভাবেই মহিম ক্রমে বদলে যায় ভালোর দিকে। ক্লাসে তার আচরণ বদলে যায়, পরীক্ষায় ফল বদলে যায়, সে ক্রমে ভালো ছেলেদের দলে এসে পড়ে। কলেজে থাকতেই সে লিখতে আরম্ভ করেছিল, বাংলায় পদ্য, গল্প, প্রবন্ধ, সেসব ক্রমে পত্রিকায় ছেপে বেরোতে আরম্ভ করে। তার যখন 23 বছর বয়স, অর্থাৎ 1977-এ সে তার প্রথম উপন্যাস লেখে। একটি নামকরা প্রকাশক সেটা ছাপে। সমালোচকরা বইটার প্রশংসা করে, সেটা ভালো বিক্রিও হয়। এমনকি শেষ পর্যন্ত একটা সাহিত্য পুরস্কারও পায়। আজ সাহিত্যিক মহলে মহিমের অবাধ গতি। সকলে বলে একালের উপন্যাসিকদের মধ্যে মহিম চট্টোপাধ্যায়ের স্থান খুবই উঁচুতে। এই 20 বছরে প্রথম দিকে কয়েকটা চিঠি ছাড়া প্রতুলের কোনো খবরই পায়নি মহিম। প্রতুল লিখেছিল, ধানবাদ গিয়ে তার নতুন বন্ধু হয়েছে ঠিকই, কিন্তু মহিমের জায়গা কেউ নিতে পারেনি। 6 মাসে গোটা 4 চিঠি, ব্যাস, তারপরেই বন্ধ। মহিমেতে আশ্চর্য হয়নি, কারণ এইসব ব্যাপারে প্রতুলের মতো কুঁড়ে বড় একটা দেখা যায় না। চিঠি লিখতে হবে, ওরে বাবা! মহিমেরও বেশি চিঠি লেখায় আপত্তি ছিল না, কিন্তু একতরফা তো আর হয় না ব্যাপারটা। বারোটা বেজে 2 মিনিট। না, প্রতুল নির্ঘাত ভুলে গেছে। আর যদি নাও ভুলে থাকে, সে যদি ভারতবর্ষের অন্য কোনো শহরে থেকে থাকে, তাহলে সেখান থেকে কি করে কলকাতায় ছুটে আসবে অ্যাপয়েন্টমেন্ট রাখতে? তবে এটাও ভাবতে হবে যে কলকাতার ট্রাফিকের যা অবস্থা, তাতে প্রতুল কলকাতায় থাকলেও এবং চুক্তির কথা মনে থাকলেও ঘড়ির কাঁটায় কাঁটায় এখানে পৌঁছে যাওয়া প্রায় অসম্ভব। মহিম ঠিক করল আরো 10 মিনিট দেখবে, তারপর বাড়ি ফিরে যাবে। ভাগ্যে আজকে রবিবার পড়ে গেছে, না হলে তাকে আপিস থেকে কেটে পড়তে হতো লাঞ্চের 1 ঘন্টা আগে। উপন্যাস থেকে ভালো রোজগার হলেও মহিম সওদাগরি আপিসে তার চাকরিটা ছাড়েনি। তার বন্ধুও যে নতুন নতুন হয়নি তা নয়, কিন্তু স্কুলের সেই দুষ্টুমি ভরা দিনগুলোর কথা ভুলতে পারেনি। শুনছেন? মহিমের চিন্তা স্রোতে বাধা পড়ল। সে পাশ ফিরে দেখে
একটি 16-17 বছরের ছেলে তার দিকে চেয়ে আছে, তার হাতে একটি খাম। আপনার নাম কি মহিম চ্যাটার্জি? হ্যাঁ, কেন বলো তো? এই চিঠিটা আপনার। ছেলেটি খামটা মহিমের হাতে দিল, তারপর উত্তর লাগবে বলে অপেক্ষা করতে লাগলো। মহিম একটু অবাক হয়ে চিঠিটা বার করে পড়ল। সেটা হচ্ছে এই: প্রিয় মহিম, তুমি যদি আমাদের চুক্তির কথা ভুলে না গিয়ে থাকো তাহলে এই চিঠি তুমি পাবে। কলকাতায় থেকেও আমার পক্ষে লাইট হাউসে যাওয়া কোনো মতেই সম্ভব হলো না। সেটা জানানো এবং তার জন্য মার্জনা চাওয়াই এর উদ্দেশ্য। তবে তোমাকে আমি ভুলিনি, আমাদের অ্যাপয়েন্টমেন্টের কথাও ভুলিনি। এতে আশা করি তুমি খুশি হবে। ইচ্ছা আছে একবার তোমার বাড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা করি। তুমি এই চিঠিরই পিছনে যদি তোমার ঠিকানা এবং কোন সময় গেলে তোমার সঙ্গে দেখা হবে সেটা লিখে দাও, তাহলে খুব খুশি হব। শুভেচ্ছা নিও। ইতি তোমার বন্ধু প্রতুল। মহিমের পকেটে কলম ছিল। সে চিঠিটার পেছনে তার ঠিকানা এবং আগামী রবিবার সকাল 9টা থেকে 12টার সময় দিয়ে চিঠিটা ছেলেটিকে ফেরত দিল। ছেলেটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। মহিমের আর এখানে থাকার দরকার নেই, তাই সে বাইরে বেরিয়ে এসে হুমায়ুন কোর্টে রাখা তার সদ্য কেনা নীল অ্যাম্বাসেডারের দিকে এগিয়ে গেল। প্রতুল ভোলেনি, এটাই হলো বড় কথা। কিন্তু রবিবার, তাও সে কলকাতায় থেকে কেন লাইট হাউসে আসতে পারল না, সেটা মহিমের কাছে ভারী রহস্যজনক বলে মনে হলো। তার সঙ্গে যে মহিম যোগাযোগ করবে সে উপায়ও নেই, কারণ চিঠিতে কোনো ঠিকানা ছিল না। ছেলেটিকে জিজ্ঞেস করলে হয়তো জানা যেত, কিন্তু সেটা তখন মহিম খেয়াল করেনি। চিঠিটা খাতার পাতা থেকে ছেঁড়া কাগজে। তাহলে কি প্রতুলের এখন দৈন্য দশা? তার অবস্থাটা সে তার বন্ধুকে জানতে দিতে চায় না, কিন্তু সে তো মহিমের বাড়িতে আসতে চেয়েছে। এলে পরে সবকিছু জানা যাবে। বাড়ি ফিরতে স্ত্রী শুভ্রা জিজ্ঞেস করল, কি দেখা হলো বন্ধুর সঙ্গে? তবে একটা চিঠি পাঠিয়েছিল একটি ছেলের হাতে। সে যে মনে রেখেছে এটাই বড় কথা। এ জিনিস যে সম্ভব সেটা এই ঘটনা না ঘটলে বিশ্বাস করতাম না। যখন চুক্তিটা করেছিলাম তখনও বিশ্বাস করিনি যে দুজনেই এটার কথা মনে রাখতে পারব। পরের রবিবার সকাল 10টা নাগাদ মহিম বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছে। এমন সময় দরজায় রিং হলো। চাকর পশুপতি গিয়ে দরজা খুলল। বাবু আছেন? প্রশ্ন এলো মহিমের কানে। চাকর হ্যাঁ বলতে দরজা দিয়ে একটি ভদ্রলোক ভেতরে ঢুকে এলেন। তার মুখে হাসি, ডান হাতটা সামনের দিকে বাড়ানো। মহিমও তার ডান হাতটা বাড়িয়ে ভদ্রলোকের হাতটা শক্ত করে ধরে অবাক হাসি হেসে বলল, কি ব্যাপার প্রতুল, তুই দেখছি শুধু গতরে বেড়েছিস। চেহারা একটুও পাল্টায়নি। বস বস। প্রতুলের মুখ থেকে হাসি যায়নি। সে পাশের সোফায় বসে বলল, বন্ধুত্বের এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এক্স্যাক্টলি, বলল মহিম। আমিও ঠিক সেই কথাই ভাবছি। তুই তো লিখিস, তাই না? হ্যাঁ, তা লিখি। একটা পুরস্কারও তো পেলি, কাগজে দেখলাম। কিন্তু তোর কি খবর? আমার ব্যাপার তো তুই দেখছি মোটামুটি জানিস। প্রতুল একটুক্ষণ মহিমের দিকে চেয়ে থেকে বলল, আমারও চলে যাচ্ছে। কলকাতাতেই থাকিস নাকি? সবসময় নয়, একটু ঘোরাঘুরি করতে হয়। ট্রাভেলিং সেলসম্যান? প্রতুল মৃদু হাসল, কিছু বলল না। কিন্তু
একটা কথা তো জানাই হয়নি, বলল মহিম। কি? সেদিন তুই বেটা ছেলে এলি না কেন? হ্যাঁ, কারণটা কি? অন্য লোকের হাতে চিঠি পাঠালি কেন? আমার একটু অসুবিধে ছিল। কি অসুবিধা? খুলে বল না বাবা। কথাটা বলতে বলতেই মহিমের দৃষ্টি জানলার দিকে চলে গেল। বাইরে গোলমাল, অনেক ছেলে ছোকরা কেন জানি একসঙ্গে হল্লা করছে। মহিম একটু বিরক্ত হয়ে উঠে গিয়ে জানলার পর্দা ফাঁক করে অবিশ্বাসের সুরে বলল, ওই গাড়িটা কি তোর? এত বড় গাড়ি মহিম কলকাতায় দেখেছে বলে মনে পড়ল না। আর এইসব ছেলেরা হল্লা করছে কেন? মহিমের দ্বিতীয় প্রশ্ন। এবার বন্ধুর দিকে ফিরে মহিমের মুখ হাঁ হয়ে গেল। প্রতুল নাকের নিচে একজোড়া চাড়া দেওয়া পুরু গোঁফ লাগিয়ে তার দিকে চেয়ে মিটি মিটি হাসছে। কিশোরীলাল! মহিম প্রায় চেঁচিয়ে উঠল। প্রতুল গোঁফ খুলে পকেটে রেখে বলল, এখন বুঝতে পারছিস তো কেন লাইট হাউসে যেতে পারিনি? খ্যাতির বিড়ম্বনা, রাস্তাঘাটে বেরোনো অসম্ভব। মাই গড! প্রতুল উঠে পড়ল। না, বেশিক্ষণ থাকলে আর ভিড় সামলানো যাবে না। আমি কাটি। আমার ছবি একটাও দেখিস নি তো? তা দেখিনি। একটা অন্তত দেখিস। লাইট হাউসে 2টো টিকিট পাঠিয়ে দেব। প্রতুল বাইরের দরজার দিকে এগিয়ে গেল। মহিম তার পেছনে। দরজা খুলতে একটা বিরাট হর্ষধ্বনির সঙ্গে কিশোরীলাল, কিশোরীলাল চিৎকার শুরু হয়ে গেল। প্রতুল কোনো রকমে জনস্রোতের মধ্যে দিয়ে পথ করে নিয়ে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিল, আর সঙ্গে সঙ্গে গাড়িও রওনা দিয়ে দিল। মহিম দেখল প্রতুল তার দিকে হাত নাড়ছে। মহিমের হাতটাও উপরে উঠে গেল। ভিড় ঠেলে একটি ছেলে মহিমের দিকে এগিয়ে এসে চোখ বড় বড় করে বলল, কিশোরীলাল আপনার বন্ধু? হ্যাঁ ভাই, আমার বন্ধু। মহিম বুঝল এবার থেকে পাড়ায় তার আসল নাম মুছে গিয়ে তার জায়গায় নতুন নাম হবে কিশোরীলালের বন্ধু। ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের গল্প 2 বন্ধু। গল্প পাঠে সৌভিক ঘোষ সরকার, শেখর, অরুণিমা, অর্ণব, অভিজ্ঞান এবং দেবার্ঘ। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত অভিজ্ঞান, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, শব্দগ্রহণ ও পরিচালনায় অরুণিমা দে, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। শুনছিলেন 2 বন্ধু। পরের গল্প নতুন বন্ধু। আপনি আমার অ্যাম্বাসেডারে আসুন না, আপনার গাড়ি পেছন পেছন আসুক, বেশ গল্প করতে করতে যাওয়া যাবে। তো ফুটবলই যদি বললেন তাহলে কোন দলের সাপোর্টার সেটাও জেনে নি। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান, এই বিষয়ে আর কোনো কথা নেই। আসুন হাতে হাত মেলাই। তোর চিঠিটা পেয়ে খুব খুশি হলাম। আগামী রবিবার সন্ধ্যায় আমি তোর বাড়ি আসছি, তখন কথা হবে। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনুন সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প নতুন বন্ধু। এই গল্পটি সন্দেশ পত্রিকায় 1394 বঙ্গাব্দের পৌষ মাসে অর্থাৎ ইংরেজি 1987 সালে প্রথম প্রকাশিত হয়। শুরু হচ্ছে নতুন বন্ধু। कृपया ध्यान दीजिए 12,621। বর্ধমান স্টেশনের রেস্টুরেন্টে
ভদ্রলোক নিজেই যেচে এসে আলাপ করলেন। ফ্রেঞ্চ কাট দাড়ি আর গোঁপ, মোটামুটি আমারই বয়সী, অর্থাৎ বছর 40-42। বেশ হাসি খুশি অমায়িক হাবভাব। 12টা বাজে, তাই লাঞ্চটা সেরে নিচ্ছিলাম। আসলে চলেছি শান্তিনিকেতন, আমার সদ্য কেনা মারুতি ভ্যানে। ড্রাইভার সন্তোষকেও বলেছি খেয়ে নিতে। একটা 4 জনের টেবিলে বসেছি আমি একা। সবে ভাত আর মাংস অর্ডার দিয়েছি, এমন সময় ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনার টেবিলে বসতে পারি? আমি বললাম, বিলক্ষণ, আমি তো একা। আপনিও একা বুঝি? আগে হ্যাঁ। আপনি কোথায় চললেন? এই শান্তিনিকেতন। বাহ, ভালোই হলো। আমিও শান্তিনিকেতনেই যাচ্ছি। সেখানে আমার ছেলে আর মেয়ে পড়ে, ওদের দেখতে যাচ্ছি। গিন্নিরও আসার শখ ছিল, কিন্তু আমার শ্বশুর মশাইয়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে যাওয়াতে শেষ মুহূর্তে আর আসতে পারল না। আপনি কি ওখানে থাকবেন কিছুদিন? দিন 2 আমি ওখানে একটা জমি দেখতে যাচ্ছি। একটা ছোট্ট বাড়ি করার ইচ্ছে আছে, যাতে মাঝে মাঝে গিয়ে থাকতে পারি। আমি একজন লেখক, ওই উপন্যাস লিখি। আপনার নামটা? অমিয়নাথ সরকার। ও হো, আরে আপনার লেখা তো আমি পড়েছি। আপনি তো সাকসেসফুল রাইটার মশাই, দিব্যি লেখেন, একবার ধরলে ছাড়া যায় না। আপনি শান্তিনিকেতনে কদিন থাকবেন? আমি ওই দিন 2। আপনার পরিচয়টা? আমাকে আপনি চিনবেন না, আমি ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনে কাজ করি। নাম জয়ন্ত বোস। আমাদের খাবার এসে গেল। ভদ্রলোক দেখলাম অমলেট আর টোস্ট খেলেন, আর তার সঙ্গে 1 কাপ চা। 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে আবার রওনা দেওয়ার উদ্যোগ করছি, এমন সময় ভদ্রলোক বললেন, আচ্ছা, এতটা পথ একা একা যাওয়া কেন? আপনি আমার অ্যাম্বাসেডারে আসুন না, আপনার গাড়ি পেছন পেছন আসুক, বেশ গল্প করতে করতে যাওয়া যাবে। প্রস্তাবটা আমার ভালোই লাগলো। ড্রাইভারকে বলে দিলুম, তারপর জয়ন্তবাবুর গাড়িতে উঠলাম। এই গাড়িটাও মোটামুটি নতুন বলেই মনে হলো। ভদ্রলোককে জিজ্ঞেস করতে বললেন, বছর খানেক হলো কিনেছেন। আমরা 1:45 নাগাদ রওনা দিয়ে দিলাম। সিগারেট চলে? জয়ন্তবাবু প্রশ্ন করলেন। তা চলে, তবে আপনি আমার একটা খান না। সে হবে এখন, আপাতত আমারটাই চলুক। আপনি দেখছি আমারই ব্র্যান্ড খান, উইলস। আগে হ্যাঁ, অনেক দিনের অভ্যেস, তবে আজকাল খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি। আমিও দিনে 1 প্যাকেট, তার বেশি না। আমারও তাই। ক্যান্সার বলে যা ভয় দেখাচ্ছে। আমাদের গাড়ি চলতে লাগলো। এতখানি পথ কথা না বলে এসেছি, এখন বাক্যালাপের সুযোগ পেয়ে ভালোই লাগছে। জয়ন্তবাবু জিজ্ঞেস করলেন, আপনার আদি নিবাস কোথায়? পৈতৃক বাড়ি পূর্ববঙ্গে, ফরিদপুর। তবে সে বাড়ি আমি কখনো দেখিনি। আমি কলকাতাতেই মানুষ। আমিও পূর্ববঙ্গ, নোয়াখালী। পার্টিশনের সময় বাবা চলে আসেন, তখন অবশ্যই আমি শিশু। আচ্ছা, কলকাতায় কোথায় থাকেন? নিউ আলিপুর। আচ্ছা, আমি থাকি জনক রোড। পড়াশোনা কলকাতাতেই করেছেন বোধহয়? হ্যাঁ, মিত্র ইনস্টিটিউশন আর আশুতোষ কলেজ। আমার সায়েন্স ছিল। 65-এ বিএসসি পাশ করেছি। আমিও, তবে বিএসসি নয়, বিএ। আর আমার স্কুল ছিল সাউথ সাবারবান মেন, আর কলেজ সেন্ট জেভিয়ার্স। আচ্ছা, খেলাধুলোর শখ ছিল? ক্রিকেট খেলতাম। খেলা দেখার খুব নেশা ছিল। তখন তো আর টেলিভিশন ছিল না যে বাড়িতে বসে দেখব, তখন মাঠে যেতে হতো, বিশেষত ফুটবল দেখতে। তো ফুটবলই যদি বললেন, তাহলে কোন দলের সাপোর্টার সেটাও জেনে নি। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান, এই বিষয়ে আর কোনো কথা নেই। আসুন হাতে হাত মেলাই। জয়ন্তবাবু সিগারেটটা বাঁ হাতে নিয়ে ডান হাতটা বাড়িয়ে দিলেন। আমরা দুজনে করমর্থন করলাম। দুজনে এত মিল দেখে আশ্চর্য লাগছিল। জয়ন্তবাবু বললেন, আপনার সঙ্গে আলাপ করে সত্যিই ভালো লাগছে। এতখানি পথ একা একা চুপচাপ বসে প্রাণ হাঁপিয়ে উঠেছিল। তাছাড়া দুজনের এত মিল, সেটাও তো একটা আশ্চর্য ব্যাপার।
এরকম মিল হয়তো অনেকের মধ্যেই থাকে, কিন্তু তাদের পরস্পরে আলাপ হয় না। আমাদের যে আলাপ হয়ে গেল সেটাই বড় কথা। শান্তিনিকেতন যখন পৌঁছলাম তখন প্রায় 3:30 বাজে। দুজনেরই বুকিং ছিল বোলপুর ট্যুরিস্ট লজে, তার উপর আবার পাশাপাশি ঘর। একেবারে অবিশ্বাস্য ব্যাপার। ঘরে মালপত্র রেখে হাত মুখ ধুয়ে দুজনেই যে যার কাজে বেরিয়ে পড়লাম। শান্তিনিকেতনে অনেক দিনের এক বাসিন্দার সঙ্গে আমার পরিচয় ছিল। তিনিই আমাকে জমির কথাটা বলেছিলেন। তাকে সঙ্গে করে দেখে এলাম জমিটা। পছন্দ হলো। জমির মালিকের সঙ্গেও কথা হয়ে গেল। কিছু আগাম দিয়ে জমিটা বুক করে নিলাম। তারপর আমার আলাপীর, নাম ভবতারণ দত্ত, তার বাড়িতে গিয়ে চা খেয়ে 5:30 নাগাদ লজে ফিরলাম। জয়ন্তবাবু দেখলাম তখনও ফেরেননি। ভাবছি বেয়ারাটাকে ডেকে আরেক কাপ চা দিতে বলি, এমন সময় অনুভব করলাম মাথাটা বেশ ধরেছে। সঙ্গে অ্যাসপ্রোচ ছিল। একটা খেয়ে নিয়ে বিছানায় শুলাম। ঘণ্টাখানিক শুয়ে থেকেও মাথা ধরাটা গেল না। এবার অনুভব করলাম শুধু মাথা ধরা নয়, তার সঙ্গে চোখ জ্বালা করছে আর গা ম্যাজ ম্যাজ করছে। নাড়িটা টিপে দেখলাম যে বেশ দ্রুত। এদিকে থার্মোমিটার সঙ্গে নেই, তাই জ্বর দেখতে পাচ্ছি না। এমন সময় দরজায় টোকা পড়ল। গলাটা তুলে বললাম, ভেতরে আসুন। দরজা ঠেলে জয়ন্তবাবু ঢুকলেন। আমাকে দেখেই ভদ্রলোকের মুখে একটা উদ্বিগ্ন ভাব দেখা দিল। সে কি, আপনি বিছানায় কেন? বেরোননি? বেরিয়েছিলাম, কাজ হয়ে গেছে। ফিরে এসে দেখি শরীরটা ম্যাজ ম্যাজ করছে আর মাথাটাও ধরেছে। ভদ্রলোক আমার কপালে হাত দিয়ে বললেন, এ কি, আপনার তো বেশ জ্বর। দাঁড়ান দাঁড়ান, আমার কাছে থার্মোমিটার আছে। ভদ্রলোক তার ঘর থেকে থার্মোমিটার নিয়ে এলেন। জ্বর উঠল 102। জয়ন্তবাবু বললেন, দাঁড়ান, নিজে থেকে কিছু ডিসাইড না করে ব্যাপারটা ডাক্তারের হাতে ছেড়ে দেওয়াই ভালো। ডাক্তার? কোনো চিন্তা নেই, বোলপুরের কাছেই ডাক্তার আছে আমার চেনা। আমি সব ব্যবস্থা করছি। ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে গেলেন। আধ ঘন্টার মধ্যে ডাক্তার চলে এলো। তিনি আমাকে পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিলেন আর বললেন যেন রাত্রে শুধু মুরগি স্টু খাই। আমি ডাক্তারকে জিজ্ঞেস করে তার ভিজিট দিয়ে দিলাম। সেটাও জয়ন্তবাবু অফার করেছিলেন, কিন্তু আমি রাজি হলাম না। ডাক্তার চলে যাওয়ার পর জয়ন্তবাবু বললেন, এই প্রেসক্রিপশনটা আমি নিলুম, ওষুধ আমি এনে দিচ্ছি, আর কিচেনেও বলে দিচ্ছি রাতে যেন আপনার জন্য মুরগির স্টু করে। আমি বাধা দিয়ে বললাম, আপনি ওষুধ আনবেন কেন? আমার ড্রাইভারই তো রয়েছে। ভদ্রলোক কথাটা কানেই তুললেন না। বচসা করে লাভ নেই, তাই ভদ্রলোকের সহৃদয় সহায়তা মেনে নিলাম। আর মনে মনে বললাম, ইনি না থাকলে সত্যি আতান্তরে পড়তে হতো। জয়ন্তবাবু ওষুধ এনে দিলেন। আমি একটা বড়ি খেয়ে নিলাম। ভদ্রলোক বললেন, আমার ছেলে মেয়ে ভালো আছে, কাজেই আমি নিশ্চিন্ত। আমার এমন কোনো কাজও নেই, আমি এখানেই বসছি। আপনি চুপচাপ শুয়ে থাকুন, যদি ঘুম পায় তো ঘুমোন। আমার বিশ্বাস আপনার কলকাতা থেকেই শরীরটা একটু বেসামাল হয়েছিল। আমি আবার আপত্তি করে বললাম, আপনার থাকার কোনো প্রয়োজন নেই, আমি একা থেকে একটু ঘুমানোর চেষ্টা করি। আচ্ছা, তা বেশ। আমি বরং ঘন্টাখানেক পরে এসে একবার খোঁজ নিয়ে যাব। দরজাটার ভেতর থেকে ছিটকিনি দেবেন না, এখানে চোরের কোনো ভয় নেই। আমি একটু হেসে বললাম, আর আমার সঙ্গে ধন দৌলতও কিছু নেই। জয়ন্তবাবু চলে গেলেন। পরোপকারটা সকলের আসে না।
অধিকাংশ মানুষই স্বার্থপর হয়, অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। কিন্তু জয়ন্তবাবুকে দেখলাম তিনি শুধু পরোপকারী নন, যা করেন তা হাসি মুখে করেন। ঘুম এলো না। ঘণ্টাখানেক পরে জয়ন্তবাবু আবার এসে বললেন, জেগেই যখন আছেন তখন চটপট খেয়ে নিন, আপনার স্টু তৈরি, আমি খোঁজ নিয়েছি। আপনার তো ডাইনিং রুমে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আমি বেয়ারাকে বলছি আপনার ঘরেই খাবারটা এনে দেবে। আমি অগত্যা রাজি হয়ে গেলাম। রাত্রে ঘুম ভালোই হলো। সকালে বুঝতে পারলাম শরীরটা বেশ হালকা বোধ হচ্ছে। ডাক্তারের ওষুধ তাহলে কাজ দিয়েছে। আমি বাথরুমে গিয়ে মুখ ধুয়ে দাড়িটা পর্যন্ত কামিয়ে ফেললাম। দেখলাম কোনো অসুবিধে হচ্ছে না। 8টা নাগাদ জয়ন্তবাবু এলেন। বললেন, বাহ, দিব্যি ফ্রেশ লাগছে। দেখি তো টেম্পারেচারটা। টেম্পারেচার উঠল 98.8, অর্থাৎ জ্বর নেই বললেই চলে। আমি একটা কথা জয়ন্তবাবুকে না বলে পারলাম না, আর সেটা অন্তর থেকেই বললাম। ভদ্রলোকের ডান হাতটা আমার দু হাতে চেপে বললাম, আপনি আমার জন্য যা করলেন এ ঋণ পরিশোধ হওয়ার নয়। সত্যি বিপদে আপনার মতো বন্ধু না পেলে কি করতাম জানি না। বন্ধুই যদি বললেন তাহলে আর আপনি কেন? তুমিতে নেমে আসা যাক না, আড়ষ্ট ভাবটা তাহলে একেবারে কেটে যায়। এত অল্প সময় আপনি থেকে তুমিতে নামাটা বোধ হয় স্বাভাবিক নয়। কিন্তু প্রস্তাবটায় আমি আপত্তি করতে পারলাম না। বললাম, বেশ তো, তোমার যদি আপত্তি না থাকে আমারও নেই, তুমি চলুক। তাহলে আজকের দিনটা এখানে থেকে কালকে রওনা হওয়া যাক, কি বলো? আজ একটা গান বাজনার ব্যাপার আছে সিংহ সদনে, সেটা সন্ধ্যায় দেখা যেতে পারে। আমার মেয়ে অনেক করে বলে দিয়েছে। আমি বললাম, তথাস্তু। পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। শরীরটা ঝরঝরে লাগছে, জ্বরের লেশ মাত্র নেই। এবার জয়ন্তকে মারুতিতে তুলে আমরা আগে গেলাম, পিছনে অ্যাম্বাসেডর। পথে নানান গল্পে, রাস্তার পাশে চায়ের দোকানে নেমে চা খাওয়ায়, পান্ডুয়াতে নেমে প্রাচীন ধ্বংসাবশেষ ঘুরে দেখায় বন্ধুত্বটা আরো জমে উঠল। মনে মনে বললাম, এই লোকটা এতদিন কোথায় ছিল? কি আশ্চর্যভাবে মানুষে মানুষে আলাপ জমে ওঠে। এর সঙ্গে কলকাতায় গিয়ে অনেক দেখা হবে, সুখ দুঃখের কথা হবে, দুজনে সন্ধ্যায় বসে দাবা খেলব। ভাবতেও মনটা খুশিতে ভরে উঠল। কলকাতা পৌঁছে স্বভাবতই জয়ন্তকে আগে নিউ আলিপুরে পৌঁছে দিয়ে বললাম, বাড়ি তো চিনে গেলাম, এবার একদিন সপরিবারে আসব। বাড়িতে এসে স্ত্রী মনোরমাকে সব ঘটনা বললাম। অতি মূল্যবান জিনিস লাভ হলো, একটি নতুন খাঁটি বন্ধু। চিঠিটা এলো 3 দিন পরে। লেখা হয়েছে শান্তিনিকেতন থেকে ফিরেছি সেই দিনই, কিন্তু স্থানীয় ডাকের সাহায্যে এই অল্প পথটুকু আসতে লেগেছে 3 দিন। চিঠিটা এই, ভাই অমিয়, 25 বছর পরেও তোকে আমার চিনতে অসুবিধে হয়নি, কিন্তু আমার দাড়ির জন্য তুই বোধহয় আমাকে চিনতে পারিসনি। আমার আসল নামটা তোকে বলিনি, আর সেই সঙ্গে আরো কিছু কথা বানিয়ে বলেছি, কারণ আমার আসল পরিচয়টা জানলে তোর সঙ্গে বন্ধুত্বটা হতো না, আর সেই সঙ্গে আমার প্রায়শ্চিত্তটাও হতো না। আমি হলাম তোর স্কুলের সহপাঠী কৌশিক মিত্র, ডাকনাম রেন্টু। তোকে নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না যে তোর সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল আমার।
তুই ছিলি ক্লাসের ভালো ছেলে আর আমি ছিলাম সেরা শয়তান। তোর পেছনে যে কতদিন ধরে কত রকম ভাবে লেগেছি সেটা আজ ভাবতে অবাক লাগছে। তোর যদি সেই সব দিনের কথা মনে করে কোনো তিক্ত ভাবও থেকে থাকে, আশা করি এই দুদিনের বন্ধুত্বে সেটা কেটে গেছে। মনে রাখিস, আমরা দুজনেই এখন অন্য মানুষ। স্কুল হলো সুদূর অতীতের ব্যাপার। এই নতুন সম্পর্কটাই আসল, পুরনোটা কিছু না। ইতি তোর বন্ধু রেন্টু। পুনশ্চ তুমি থেকে তুই এ নামতে আপত্তি নেই তো? আমি চিঠিটা পেয়ে তখনই উত্তর দিয়েছিলাম, ভাই রেন্টু, তোর চিঠিটা পেয়ে খুব খুশি হলাম। আগামী রবিবার সন্ধ্যায় আমি তোর বাড়ি আসছি, তখন কথা হবে। ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা নতুন বন্ধু। গল্প পাঠে শেখর এবং সৌভিক গুহ সরকার। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত অভিজ্ঞান আচার্য। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। শব্দগ্রহণ ও পরিচালনা অরুণিমা দে। সমগ্র পরিকল্পনা ইন্দ্রাণী।